মুহূর্তে দাঁড়িয়ে আছি পৃথিবীর সবচেয়ে দুর্গমতম মহাদেশ অ্যান্টার্কটিকাতে। কিন্তু অ্যান্টার্কটিকাটা আসলে যেতে চাইলেই কিন্তু যাওয়া যায় না। থাকবো না কো বদ্ধ ঘরে, দেখবো এবার জগৎটাকে কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘূর্ণিপাকে। বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের লেখা এ দুটি পংক্তি যেন ভ্রমণ পিপাসুদের শক্তি যোগায়। ঠিক তেমনি দিগন্ত তাদের টানে টানে পাহাড়, নদী, সমুদ্র, এমনকি শহরেরও টান অনুভব করেন তারা। তানভীর অপু তেমনই একজন ব্যক্তিত্ব। তিনি একই সাথে পরিব্রাজক, লেখক এবং আলোকচিত্রশিল্পী। তিনি ভ্রমণ করেছেন ৭৭টি মহাদেশের, ৯২টি দেশের, ৯৪১টি শহরে। সুপ্রিয় দর্শক, আমি সুমিত সাহা আছি আপনাদের সাথে এনটিভি অনলাইনের ভ্রমণ বিষয়ক অনুষ্ঠান ট্রাভেল শোতে। দর্শক, এতক্ষণে নিশ্চয়ই আপনারা বুঝে গেছেন যে আজকে আমাদের অতিথি কে হতে চলেছেন। তিনি আর কেউ নন, তানভীর অপু। অপু, কেমন আছেন? খুব ভালো আছি সুমিত, আপনাকে অসংখ্য ধন্যবাদ এরকম চমৎকার একটি শোতে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আসলে অপু, আমরা আপনার কাছে প্রথমেই যেটি জানতে চাই, একজন ভ্রমণ পিপাসু মানুষ হিসেবে আমরা আজকে আপনাদেরকে আমাদের স্টুডিওতে পেয়েছি। প্রথমে আমি যেটি জানতে চাই যে সেই শুরু থেকে আসলে আমরা একটু শুরু করতে চাই। কবে থেকে আপনার এই ভ্রমণটা শুরু হয়েছিল? কবে ঘর ছেড়ে বাইরে বেরিয়ে এলেন? এবং তখন আপনার বয়স কত ছিল? এবং সে সময়ের কোনো মজার অভিজ্ঞতা বা কষ্টের কোনো অভিজ্ঞতা আপনার ছিল কিনা? আমার আসলে ধারণা যে ভ্রমণটা আমি জন্মের পরপরই আমার ভিতরেই ছিল, কিন্তু আমাদের যে কালচারটা, বাংলাদেশটা আমরা এখনো ভ্রমণ বান্ধব করে তুলতে পারিনি। এবং আমাদের প্রথম ভ্রমণটা আমি শুরু করি 2005, মানে 2005 সালে তো বাংলাদেশের ভ্রমণের অবস্থা একদমই জিরোর দিকে ছিল। তো সুযোগ সে সময় আমাদের অতটা বড় ছিল না। দেশের মধ্যে যেসব ঘোরাঘুরি করেছি তার ভিতরে আমরা যেটা হয়তো দাদার বাড়ি গেছি, নানার বাড়ি গেছি। আমার বাসা রাজশাহীতে, পদ্মার পাড়ে জন্ম হয়েছে। তার পাশে ঠিক পাহাড়পুর, এই পাহাড়পুর যে বিহারটা রয়েছে, বিহারটা দেখার আমার সৌভাগ্য হয়েছে। এবং এটি দিয়েই কিন্তু আপনারা বলতে পারেন যে ভ্রমণের শুরুটা হয়েছিল আর কি। আমার দাদার বাসা ছিল নওগাঁতে। কিন্তু এটার সাথে আর একটা ছোট গল্প না বললেই নাই, যে আমি শুধু যে ভ্রমণ করি, ফটোগ্রাফি করি সেটা কিন্তু না, আমি কিন্তু পাখিও দেখতে খুব পছন্দ করি। মানে পরিবেশ বান্ধব যে কোনো কাজ, পাখি, গাছ। তো পাখি দেখার জন্যই মেনলি আমার ভ্রমণটা, আমার যেটুকু মনে পড়ে আর কি, পাখি দেখার জন্য বাংলাদেশের বিভিন্ন বনে যেতে হয়েছে আমার। তো এটা যেতাম হচ্ছে বাংলাদেশ বার্ড ক্লাবের প্রতিষ্ঠাতা এবং বাংলাদেশ মাউন্টেনিং ক্লাবের প্রতিষ্ঠাতা ইনাম আল হক, যিনি প্রথম উত্তর মেরু গিয়েছিল বাংলাদেশি হিসাবে, এবং আরও অনেক অনেক জায়গায় উনি গিয়েছেন। তো ওনার সাথে পাখি দেখতে দেখতেই কিন্তু আমি ভ্রমণটা শুরু করি। এরপরে একটা সময়ে পড়ালেখা করার জন্য 2005-এ বাংলাদেশের বাইরে চলে যাই ফিনল্যান্ডে। তো ফিনল্যান্ডে যাওয়ার সময় আমাদের অ্যাম্বাসি ছিল না, আমাদের অ্যাম্বাসি ছিল, ফিনল্যান্ড অ্যাম্বাসি ছিল দিল্লিতে। তো বাংলাদেশের বাইরে আবার প্রথম ভ্রমণটা কিন্তু আমার দিল্লির সে কুতুব মিনার, তারপর লালকেল্লা, তারপর হচ্ছে ওখানে লোটাস টেম্পল। প্রথম আমরা মানে যখন গিয়েছি আর কি, পুরো দিল্লিটা তো একটা সময় আমাদের ভারতবর্ষের রাজধানী ছিল, কিংবা হিস্ট্রিক্যাল অনেক কিছু আছে। মুঘল সাম্রাজ্যের সমাধি আছে, যেমন সম্রাট হুমায়ুনের সমাধি আছে, এগুলো অনেক কিছু দেখার ছিল। তো ওইখানে দেখার পরে যখন ফিনল্যান্ডে ভিজিট আমার হয়ে গেল, তখন মেনলি আমার ফিনল্যান্ডে যাওয়ার পরে জীবনের মেন ভ্রমণটা শুরু হয়। তখন আপনার বয়স আসলে কত ছিল, একটু জানতে পারি আপনার কাছে? 24 বছর। আমি ভ্রমণ করছি গত 19 বছর ধরে। তো ফিনল্যান্ডে যখন যাই তখন আসলে এমন ঠান্ডা ছিল যে আমার মনে আছে অক্টোবরের 29 তারিখে গেলাম, তো তখন কনকনে শীত, একদম গরম থেকে ঠান্ডার মধ্যে যাওয়া, যে প্রথম বরফ দেখার একটা অভিজ্ঞতা, প্রথম একটা দেশ যেখানে মাইনাসের দেখার অভিজ্ঞতা, এটা আসলে প্রথমেই কিন্তু এটা অনেক ডিফিকাল্ট ছিল আমার জন্য। রাজশাহী থেকে গেলাম ফিনল্যান্ডে, এবং ফিনল্যান্ডে তখন মাইনাস। তো এই যে ভ্রমণ করলে যে নতুন নতুন অভিজ্ঞতাগুলো পেয়েছি। এরপর স্কুল থেকে প্রথম এস্তোনিয়া নামে একটা দেশ আসে পাশে, ঠিক একদিনের ভিসা নিয়ে আমার মনে আছে, একটা জাহাজে করে গেলাম আমরা।
তো এইভাবে দেখার পর থেকে আস্তে আস্তে ভ্রমণের তৃষ্ণাটা, কারণ ভ্রমণ না করলে তো আসলে কালচার, মানুষ, খাবার, প্রকৃতি কোনো কিছু আমি স্বচক্ষে দেখতে পাবো না। এরকম করতে করতে মিলিয়ে ভ্রমণের নেশাটা ওই 2005 থেকে শুরু হলো, 2006-7 থেকেই মোটামুটি বলা চলে যে আপনি একেবারে ভরা যৌবনে আপনি পা Exactly. রেখেছেন এই ভ্রমণের জীবনে Exactly, আসলে। exactly. এবং এই কনকনে শীতের কথা বলছিলেন, এই কনকনে শীতের ধারাটা ধরে আমি আসলে নেক্সট প্রশ্নে যেতে চাই, সেটি হচ্ছে যে আপনি এন্টার্কটিকা ভ্রমণ করেছেন, এই সিদ্ধান্তটা আপনি আসলে কিভাবে দিলেন? আসলে আমরা যারা ভ্রমণ করি তাদের সবারই স্বপ্ন থাকে যে আমরা কোনো একদিন অ্যান্টার্কটিকা যাব অথবা পৃথিবীর 7 মহাদেশ ভ্রমণ করব। তো আমি ভ্রমণ শুরু করছি 2005 সালে। ভ্রমণ করতে করতে সারা পৃথিবীর সব মহাদেশেই যাওয়া হয়েছে, শুধু অ্যান্টার্কটিকাটা বাকি ছিল। কিন্তু অ্যান্টার্কটিকাটা আসলে যেতে চাইলেই কিন্তু যাওয়া যায় না। দুটো বিষয় থাকে। আজ অ্যান্টার্কটিকা খুবই এক্সপেন্সিভ একটা জায়গা, যেখানে আপনাকে একটা জিনিস জানতে হবে যে অ্যান্টার্কটিকা পৃথিবীর সবচাইতে কোল্ডেস্ট মহাদেশ এবং সবচেয়ে উইন্ডি মহাদেশ। তো যেখানে কোল্ড উইন্ড মানে কি, প্রকৃতির সাথে যুদ্ধ করে আপনাকে ওখানে যেতে হবে। তো আমাদের ওই ধরনের প্রোটেকশন নিয়ে, ওই ধরনের গাইড নিয়ে, ওই ধরনের জাহাজ নিয়ে আপনাকে যাওয়ার একটা ব্যবস্থা, এবং এটা প্রচণ্ড ব্যয়সাধ্য ছিল। আমার আসলে এরকম একটা প্রশ্ন আসলে মাথায় ঘুরপাক খাচ্ছিল যে এন্টার্কটিকা মানেই আমাদের মাথার মধ্যে চলে আসে যে সেখানে সাদা সাদা বরফ থাকবে, বরফের জমাট বাঁধা পাহাড় থাকবে, নদীতে ভাসতে মানে ওখানে যে সাগর থাকবে, সাগরে ভাসতে থাকবে, এরকম একটা বিষয়। সেখানে আসলে এই পরিবেশগত কোনো চ্যালেঞ্জ আপনি মোকাবেলা করেছেন কিনা, এবং সেই সাথে জানতে চাই যে সেখানে যে প্রথম আপনি পা রাখলেন সেই অভিজ্ঞতাটা আপনার জন্য কেমন ছিল আসলে? হ্যাঁ, সেটাই, যে আসলে সবকিছু মিলিয়েই আমাদের অ্যান্টার্কটিকা যে পরিবেশের অবস্থানটা কি হচ্ছে ওখানে। আমরা সবসময় শুনেছি যে অ্যান্টার্কটিকার বরফগুলো গলে যাচ্ছে, তারপর ওয়ার্ল্ড অনেক গরম হয়ে যাচ্ছে, যার জন্যে সে পানিগুলো গলে গলে আমাদের একটা সময়, যার নিম্ন অঞ্চল বাংলাদেশ তো তার মধ্যে পড়ে, একটা সময় আমাদের অনেক অংশ সমুদ্রেতে চলে যাবে। তো এগুলো দেখার জন্য মেনলি আমাদের অ্যান্টার্কটিকা যাওয়ার প্ল্যানটা ছিল। অ্যান্টার্কটিকা যাওয়ার যাত্রাটা শুরু করেছি আমরা পৃথিবীর দক্ষিণে শেষ শহর উশুইয়া থাকে। এটা আমাদের ফুটবলের প্রিয় দেশ আর্জেন্টিনার একদম শেষ শহর, এবং পৃথিবীর দক্ষিণের শেষ শহর উশুইয়া থেকে আমরা যাত্রা শুরু করি। এখানে একটা বিষয় আছে, আমরা কিন্তু ডাইরেক্ট অ্যান্টার্কটিকা কিন্তু যাইনি। এই প্ল্যানটা করেছি আমরা 12 বছর আগে থেকে, কিন্তু টাকা জমানো শুরু করেছি 4 বছর আগে থেকে। অ্যান্টার্কটিকা যেতে আমাদের বাংলাদেশি টাকা 20 লক্ষ টাকা খরচ হয়েছে কিন্তু পার পারসন। তো টাকা থাকলেও কিন্তু যাওয়া যায় না। এই যে আমি যে প্ল্যানগুলো করেছিলাম যে শুধু আমি অ্যান্টার্কটিকা যাবো, এটা কিন্তু না। আমার প্ল্যানে ছিল ফকল্যান্ড এবং সাউথ জর্জিয়া। এই পৃথিবীর সবচাইতে সুন্দর জীববৈচিত্র্য রয়েছে সাউথ জর্জিয়া এই জায়গাটিতে। এটা অ্যান্টার্কটিকার একটা অংশ, বাট এখন এটা বিলংস টু ইংল্যান্ড। আর ফকল্যান্ড সম্বন্ধে আমরা শুনেছি সবাই যে ফকল্যান্ড হচ্ছে আর্জেন্টিনার একটা অংশ, মানে দাবি করে, আবার ইংল্যান্ড দাবি করে, তাদের মধ্যে বিশাল যুদ্ধ হয়েছে, এখন এটা বিলংস টু ইংল্যান্ড। তো এইখানে যাওয়ার সৌভাগ্য হয়েছিল, এবং তাদের যে রাজধানীতে গিয়েছিলাম, এবং এখানে 11টা আয়ারল্যান্ড আছে। প্রথম পেঙ্গুইনটা কিন্তু আমরা ওই ফকল্যান্ডে দেখেছি। এরপরে আমরা সাউথ জর্জিয়া যখন গেলাম, এখানে বিভিন্ন স্পটে আমরা নেমেছি। তার ভিতরে সবচেয়ে মজার যে স্পটটা ছিল, যেখানে 3 লাখ পেঙ্গুইন ছিল, বাট আমরা 1 লাখ একটা জায়গাতে দেখেছি। পুরো সাউথ জর্জিয়াতে 3 কোটি পেঙ্গুইন আছে, মানে এটা পেঙ্গুইনেরই দেশ, পেঙ্গুইনের রাজত্ব পুরো জায়গাতে। অসংখ্য সিল রয়েছে। এই জীববৈচিত্র্য দেখার জন্যই কিন্তু আমাদের লম্বা একটা ট্রিপ করতে হয়েছে। আপনি শুধু যদি উশুয়া থেকে আমি অ্যান্টার্কটিকা যেতাম এবং আসতাম, যেটা আমাদের আগের অভিযাত্রীরা করেছে বাংলাদেশ থেকে, আমরাই প্রথম এই ধরনের ট্রিপ করেছি বাংলাদেশি হিসাবে, এবং আমরা 27 জন যাত্রী ছিলাম। তো ওটা মাত্র ডাইরেক্ট গেলে পরে 11 দিন লাগতো, আর আমরা যেটা করেছি সেটা 21 দিনের ট্রিপ। তো এরকম করতে করতে যখন আমরা ঠিক সাউথ জর্জিয়া থেকে অ্যান্টার্কটিকার দিকে যাচ্ছিলাম, পেনিনসুলা নামে একটি জায়গায়, সেদিন আমরা সবচেয়ে রাফ সমুদ্র দেখেছি। সমুদ্র যে কত ভয়াবহ হয়। এবং আরেকটা কথা বলে রাখি যে আপনি যত ফিট হন, মানে আপনি দেখা যাচ্ছে যে আপনি যখন হাই অ্যালটিটিউডে যাবেন, পাহাড়ে উঠবেন, তখন তো নিঃশ্বাসের সমস্যা হতে পারে। সমুদ্রতেও কিন্তু এরকম একটা সি সিকনেস বলে এটাকে। আপনার যে বডিটা কি হবে আপনি কিন্তু জানেন না। তো আমাদের ওইখানে মানে 10 তলার উপর পর্যন্ত ঢেউ উঠেছে, মানে এত লম্বা লম্বা বড় বড় বিভৎস ঢেউ। আমরা 2 দিন তো বিছনা থেকে উঠতেই পারিনি, এরকম একটা অবস্থা, মানে খাওয়া দাওয়া খুব ডিফিকাল্ট হয়ে গেছিলো। তো ওই জায়গাটাতে চ্যালেঞ্জিং ছিল, মানে অনেক চ্যালেঞ্জিং। তো যাই হোক, আমরা মানে ভয় আপনাদেরকে না দেখাই, আমরা চাই যে বাংলাদেশ থেকে আরও অনেকে অ্যান্টার্কটিকা যাক। ওইখান থেকে শেষ করে আমরা
অ্যান্টার্কটিকার দিকে রওনা হচ্ছিল। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে প্রথম যে আইসবার্গগুলো দেখছিলাম, মানে ছোট ছোট আইসবার্গগুলো আর কি, তাতে দেখে কি মহা উৎসব, এই আইসবার্গ দেখছি, মানে জীবনের প্রথম আইসবার্গ দেখছি আর কি। এরপরে যত আমরা এগোচ্ছিলাম অসংখ্য ছোট বড় হাজার হাজার বড় লাখ লাখ আইসবার্গগুলো ভেসে ভেসে আসছে। আর ওই সময়টা কিন্তু অ্যান্টার্কটিকায় কিন্তু সামার, আমরা যখন গেছি তখন সামার, উইন্টারে তো আপনি যেতে পারবেন না, কারণ উইন্টারে কিন্তু ওখানে -60, 70, 80 এবং বরফ কেটে কেটে যেতে হবে, সেরকম জাহাজ আমাদের ছিল না। আমরা কিন্তু সামারে গেছি। তো সামারে যেটা কী হচ্ছে, ওই মানে গ্লেসিয়ারগুলো গলে গলে আস্তে আস্তে পানি হয়ে যাচ্ছিলো। আমরা ওটা দেখতে পাচ্ছিলাম যে ছোট 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 বড় নানান ধরনের গ্লেসিয়ার। তো এই চমৎকার অভিজ্ঞতাটুকু আসলে দেখা সবসময়, মানে স্বপ্ন দেখেছি যে গ্লেসিয়ার দেখবো আমরা, যে সামনের দিকে চলে যাচ্ছে। কিন্তু এটা দেখার পরে খারাপও লেগেছে আমাদের, যে ভয়াবহ। যেমন আমাদের সাথে ইনামাল হক ছিলেন, উনি প্রথম বাংলাদেশি হিসাবে অ্যান্টার্কটিকা গিয়েছেন 1997 সালে। তো উনি যখন বলছিল যে গত মানে 97 সাল কত আমাদের ধরনের 15 বছর আগে, তখন কিন্তু অ্যান্টার্কটিকার এই অবস্থা উনি দেখেননি। তখন দেখেছে যে পুরা প্লেন, মানে কোনো গ্লেসিয়ার কিন্তু ছিল না, যা সমুদ্রের মতো পানি ছিল। কিন্তু এখন এটা আমাদের জন্য ভয়াবহ একটা বিষয়। এবং আর একটা ভয়াবহ তথ্য হচ্ছে যে ওখানে আমরা একটা বিশাল বড় গ্লেসিয়ার দেখেছি, যেটা লন্ডন শহরের চাইতেও বড়। এই যে বিশাল বড় একটা টুকরো ভেঙে এসে এটা পৃথিবীর দিকে আমাদের আস্তে আস্তে গলে যাচ্ছে, পানিগুলো জন্য পৃথিবী বড় হয়ে যায়, মানে পৃথিবীর নিম্নাঞ্চলগুলো ডুবে যাবে, এগুলো কিন্তু স্বচক্ষে দেখে আসছি। তো এই জিনিসগুলো দেখতে দেখতেই আমরা মোটামুটি ল্যান্ড কিন্তু করা যাচ্ছে না, কারণ অ্যান্টার্কটিকাতে কোনো ল্যান্ড নাই, ইনফ্যাক্ট পাহাড় আর বরফ। তো আমরা 20 ডিসেম্বর, যতটুকু আমার মনে পড়ে আর কি, আমরা সকালে ওখানে ল্যান্ড করলাম জোডিয়াকে করে আমাদের। এবং অ্যান্টার্কটিকাতে কিন্তু ওয়েদারটা একটা খুবই ইম্পর্টেন্ট বিষয়, কারণ প্রচণ্ড উইন্ড থাকে, সমুদ্র রাফ থাকে। আমাদের যে জাহাজ, সেখানে আমরা 100 জনের মতো ছিলাম, এবং ক্রু, তারপর আমাদের যে হেল্পিং হ্যান্ড, তারপর হচ্ছে সেখানে যেসব গাইড ছিল, সব কিছু মিলিয়ে ধরেন 150 জনের মতো ছিল। কিন্তু ওই আমাদের তারা যেটা বলেছে আর কি, যে 50 বছরের ভিতরে তারাই প্রথম এ ধরনের এরকম একটা ট্রিপ দেখলো, যে ওয়েদার খুবই ভালো ছিল এবং আমরা প্রত্যেকটা জায়গায় ল্যান্ড করতে পেরেছি। মানে জাহাজ তো অনেক বড়, জাহাজ থেকে আপনার ল্যান্ড করে জোডিয়াকে উঠতে হবে, এবং সে জোডিয়াকটা নিয়ে কিন্তু আপনার সেই ল্যান্ডগুলোতে যায়। তখন যে সমুদ্র খুব বেশি রাফ থাকে, আপনি জোডিয়াকে নামতে পারবেন না, আর এমনি তো উইন্ড, প্রচণ্ড উইন্ড ছিল। তো আমরা 20 তারিখে প্রথম ল্যান্ড করেছিলাম। এটা আসলে মুখে বলে কিংবা ছবি ভিডিও দেখে এটা আসলে প্রকাশ করা যাবে না, মানে খুবই সৌভাগ্যের ব্যাপার আসলে বলা যায়, যে আপনি যেহেতু বলছেন যে আপনি 50টি জায়গায় ল্যান্ড করার সুযোগ পেয়েছেন সেখানে, এটা খুবই সৌভাগ্যের একটা বিষয় আসলে বলা যায়। এবং অপু, আমি যদি আসলে একটু বলি, আপনি যেহেতু বলছেন যে বাংলাদেশের মানুষকে আপনি ভয় দেখাতে চান, তার মানে আপনার মনোভাবটা স্পষ্ট যে আপনি চাচ্ছেন যে বাংলাদেশ থেকে প্রচুর মানুষ সেখানে যাক। তো যারা আসলে ভবিষ্যতে অ্যান্টার্কটিকা যেতে চান, এখন তো আসলে অনেকের পছন্দের তালিকায় আসলে অ্যান্টার্কটিকার নামটা আসছে, যারা আসলে আপনার উত্তরসূরি হিসেবে সেখানে যেতে চান, তাদের জন্য কি পরামর্শ দিতে চান? না, আসলে অ্যান্টার্কটিকা যাওয়াটা খুব একটা ডিফিকাল্ট না, যদি আপনার মনের জোর থাকে। যে কোনো জায়গা, পৃথিবীর সব অসাধ্যকে আমরা সাধন করতে পারি যদি মনের জোর এবং কঠোর পরিশ্রম। মানুষ এভারেস্টে উঠে যাচ্ছে, আর অ্যান্টার্কটিকা তো অত ডিফিকাল্ট না। আপনি জাহাজে করে যাচ্ছেন, 3 বেলা আপনাকে বুফে দিচ্ছে, আপনি আরাম করে ঘুমাচ্ছেন, এমন তো না যে ফিজিক্যাল কোনো কাজ করতে খুব হ্যাঁ, মাঝে মাঝে আপনাকে জড়িয়ে করে নামাচ্ছে, আপনাকে হয়তো বা ওই আইল্যান্ডে যেতে হচ্ছে, আপনি হাঁটছেন আবার ব্যাক করছেন, প্রচণ্ড উইন্ড, পোশাক পরে আছেন, মানে অত ডিফিকাল্টনেস দেয়। এখন দুটো জিনিস দরকার। প্রথম কথা হচ্ছে যে মনোবল দরকার। সি সিকনেসটা যদি আপনার থাকে, তাহলে আমি যেতে বারণই করব, কারণ আমাদের ভিতরে 2 জন ছিল আপনার, তারা অলরেডি ডিপোর্ট করে চলে গেছে, তাদের সি সিকনেসের কারণে তারা অসুস্থ হয়ে পড়েছে, যে তাদেরকে নিয়ে আসা সম্ভব হয়নি। দ্বিতীয় হচ্ছে টাকা, মানে এটা এত এক্সপেন্সিভ যে 20 লক্ষ টাকার মতো লাগবে। কিন্তু যদি আপনি পুরো শুধু অ্যান্টার্কটিকায় যেতে চান, আপনি সাউথ জর্জিয়া, আপনি ফকল্যান্ড গেলেন না, তাহলে হয়তো আপনার বাংলাদেশ টাকা হয়তো 10 লাখ টাকার মতো হলেই হয়ে যাবে, 9 থেকে 10 লক্ষ টাকা। তো সেক্ষেত্রে আবার আপনি পৃথিবীর সবচেয়ে সুন্দর জীব বৈচিত্র্য যে জায়গাটা, যে একসাথে আপনি 1 লক্ষ পেঙ্গুইন দেখলেন, একসাথে আপনি হাজার হাজার শিল দেখলেন, এটা কিন্তু আপনি দেখতে পাবেন না। যেমন সবচেয়ে বড় যে পেঙ্গুইনটা, সেটা এম্পায়ার পেঙ্গুইন, এবং তারপর হচ্ছে কিং পেঙ্গুইন কিন্তু আপনি অ্যান্টার্কটিকাতে দেখতে পাবেন না। আমরা এই পুরো পথটাতে আমরা 8 জাতের পেঙ্গুইন দেখেছি, এবং 8 জাতের পেঙ্গুইন কিন্তু অ্যান্টার্কটিকাতে থাকে, অ্যান্ড উই আর সো লাকি
যে আমরা অ্যান্টার্কটিকাতে যে এই পেঙ্গুইনটা দেখেছি। তো ভবিষ্যতে যারা যেতে চায় তাদেরকে আসলে একটু সতর্কতার সাথে, মানে অনেকে ফেক কোম্পানি আছে, যেমন কলকাতাতে আমি শুনেছি আমাদের বন্ধুরা তারা হয়তো টাকা দিয়ে প্রতারিত হয়েছে। এক্স্যাক্টলি তাদের মানে ভালো যে কোম্পানি, এই টাইপের কোম্পানিতে যে টাকা দিয়ে তাদের কনফার্ম করতে হবে, তাদের ব্যাকগ্রাউন্ডটা চেক করতে হবে, অথবা আমার সাথে যোগাযোগ করলে আমরা যে কোম্পানিতে গেছি তাদেরকে আমি রেফার করে দিতে পারি। আর অ্যান্টার্কটিকার আরেকটা জিনিস না বললে নয়, যে জীব বৈচিত্র্য যে এতই ছিল বলে শেষ করা যাবে না। বিশেষ করে চোখের সামনে আমরা হ্যাম্বার কয়েল দেখেছি, এই যে তিমি চোখের সামনে লেজ উঁচিয়ে, মানে আমরা কিছু মনে হয় আনন্দে লেজ উঁচিয়ে আমাদেরকে দেখাচ্ছে। একসাথে আমরা 100টা তিমি দেখেছি, যেটা এই পৃথিবীর ইতিহাসে আমাদের গাইড যেটা বলেছে, কিংবা ওশান হোয়াইট আমাদের কোম্পানির নাম ছিল তারা বলছিল যে 40 থেকে 50 বছরের ইতিহাসে তার একসাথে এত তিমি দেখেনি। সেই বিকেলটা আসলে আমি কখনোই ভুলতে পারবো না, এবং আমি নিজেও আর কোনোদিন অ্যান্টার্কটিকা যাব না। কারণ এই যে চমৎকার যে তিমি দেখেছি, যে শিল দেখেছি, যে পেঙ্গুইন দেখেছি, অ্যান্টার্কটিকার যে সৌন্দর্যটা আমি দেখে ফেলেছি, এইটা হয়তো বা পরের বার যে অ্যান্টার্কটিকাতে আমি নাও দেখতে পারি। অ্যান্টার্কটিকার আরেকটি খুব হিংস্র এবং দুর্ধর্ষ প্রাণী, এটাকে আমরা কিলার ওয়েল বলি, অর্কা। এইটাকে আমার দেখার সৌভাগ্য হয়েছিল। এটার পিছনে একটা এরকম ইয়ে রয়েছে, মানে একটা সুরের মতো রয়েছে, এটা একটু ডিফারেন্ট, এবং ওরা প্রচুর কিলিং করে। এটা হচ্ছে পেঙ্গুইন তারা খায়। তো এইটা দেখার আমাদের সৌভাগ্য হয়েছিল। এবং সবচেয়ে বড় কথা যে অ্যান্টার্কটিকার জীববৈচিত্র্য যতগুলো এই 90-80 ডিগ্রি প্রতিকূলতার ভিতরে, মানে -70-80 ডিগ্রি যে থাকে, তার ভিতরে যেসব পশু পাখি ওখানে বেঁচে রয়েছে কিংবা তাদের সাথে যুদ্ধ করে যারা ওখানে রয়েছে, আমরা মোটামুটি সবগুলোকে দেখেছি। তো এটা আমাদের একটা বড় সাফল্য ছিল আমাদের এই পুরো ভ্রমণে। এবং যারা যেতে চায় তাদেরকে আমি আগেও বললাম যে আমাদের সাথে যোগাযোগ যদি করে, অথবা ওশান হোয়াইট আমরা যে প্রতিষ্ঠানে গেছি, তারা এখানে শত শত প্রতিষ্ঠান আছে, কিন্তু দেখতে হবে যে কোনটা পারফেক্ট এবং যারা চিটিং করবে না, এই টাইপের প্রতিষ্ঠানে টাকা জমা দিলেই যাওয়া সম্ভব। বাস্তব অভিজ্ঞতা জি। রয়েছে, সে আলোকে আপনি বলেছেন। আমরা একটু গ্যালাপাগোস দ্বীপপুঞ্জ সম্পর্কে আপনার কাছ থেকে জানতে চাই, যে সেখানে আপনি যে পৌঁছেছেন, সেটা কি আপনি ইকুয়েডর হয়ে পৌঁছেছেন নাকি অন্য কোনোভাবে? না, এটা আসলে আর্জেন্টিনা, যখন আমার পুরো ভ্রমণটা শেষ হয়ে গেল অ্যান্টার্কটিকা, তো যেহেতু আর্জেন্টিনা ইকুয়েডর খুব কাছাকাছি, যেহেতু গেলামই, গ্যালাপাগোস দ্বীপপুঞ্জের নাম আমরা ছোটবেলা থেকে শুনেছি, যে পৃথিবীর একমাত্র দ্বীপ, যেই দ্বীপে গ্যালাপাগোসে 11টা দ্বীপ রয়েছে। তো এই দ্বীপে একটা দ্বীপের প্রাণীর সাথে আর একটা দ্বীপের প্রাণীর কোনো মিল নেই, মানে কালার, ঠোঁট, অনেক কিছু আর কি। এবং ওই দ্বীপের প্রাণীগুলো পৃথিবীতে আর কোথাও নেই। তো এটা কিউরিয়াস সবসময় আমার ভিতরে ছিল। তো আর্জেন্টিনার রাজধানী বুয়েনোস আয়ারেস থেকে আমি রওনা দিলাম গ্যালাপাগোসের উদ্দেশ্যে। আমার প্রথম প্লেন ল্যান্ড করলো কিটোতে। কিটো হচ্ছে ইকুয়েডরের রাজধানী। কিটোর পরে আবার ওখানে 1 ঘন্টা ওনার ট্রানজিট ছিল। ওইখান থেকে আবার আমার যে ফ্লাইট ছিল, এটা হলো সান ক্রিস্টোবাল। আপনার গ্যালাপাগোস দ্বীপপুঞ্জের অনেকগুলো দ্বীপ রয়েছে, তার মধ্যে সান ক্রিস্টোবাল একটু অন্যতম বড় দ্বীপ আর কি। ওইখানে নামলাম। ওখানে নেমে আমাদের ওখানে জাহাজ রেডি করা ছিল, এবং আমরা 7 দিন 8 রাত সে জাহাজে থাকবো। সেই জাহাজে যেয়ে আমরা উঠে পড়লাম আর কি। এইভাবে যাত্রাটা শুরু করি। তো আমাদের ওই গ্যালাপাগোস আইল্যান্ডে 11টা দ্বীপপুঞ্জ রয়েছে, মানে দ্বীপ রয়েছে। প্রত্যেকটা দ্বীপের আলাদা আলাদা পশু পাখি রয়েছে, গাছ রয়েছে। তো সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে ওখানে মানুষ এবং পশু পাখি একসাথে ঘুমায়, একসাথে থাকে। এটা পৃথিবীতে আর কোথাও নাই। ওখানকার যে কচ্ছপ, একটা কচ্ছপের বয়স ধরে নেন 100 বছর, 150 বছর, 200 বছর। আপনি যাচ্ছেন, একদম আপনার সামনে এত বড় একটা কচ্ছপ দাঁড়িয়ে রয়েছে। তারপর হচ্ছে সমুদ্র থেকে শিল উঠে আসতেছে, আসার পরে রেস্টুরেন্টে আপনি বসে দিয়ে খাচ্ছেন, শিল থেকে আপনার পাশে এসে বসছে। তারপর আপনি যে যখন আমরা প্রথম যেটা আমি অবাক হয়ে দেখলাম, যে একটা শিল সমুদ্র থেকে উঠে আসলো, এসে ঠিক আমাদের যেখানে জড়িয়াক, মানে যেখানে দাঁড়িয়ে রয়েছে আমাদের জাহাজটা, ঠিক পাশে এসে আমি যে সিটে বসে আছি ঠিক পাশে এসে বসলো। মানে এই যে মানে মানুষ, পশু পাখি একসাথে সংমিশ্রণের যে বসবাস, হয়তো বা আমরা ধরে নেন 2000 বছর আগে এরকম ছিল। এটা তো এখন আধুনিক সভ্যতার পৃথিবীতে আর কোথাও নেই, একমাত্র গ্যালাপাগোসে আমি দেখেছি। তো এই মজার অভিজ্ঞতা আমার রয়েছে আর কি সেখানে। আমি কি আসলে ধরে নিতে পারি যে গ্যালাপাগোসের
এই জীববৈচিত্র্য থেকে উদ্বুদ্ধ হয়েই আপনি অ্যামাজনের দিকে আসলে রওনা হলেন? কারণ এটা আমরা জানি এটা একটা রহস্যময়, আমরা মানে অনেক সময় জানি যে এটা রোমাঞ্চকর একটা জার্নি বা রহস্যময় একটা জায়গা। আপনাকে কতটুকু রহস্যচকিত করেছে? না, এটা এটা আসলে কি, আমি যখন নিজের চোখে যখন দেখছিলাম, আমাকে তো বই পড়েছি, চোখের সামনে যখন একটা সমুদ্র থেকে সিল এসে আপনার পাশে বসবে, তার মানে কি ওটা ইজ লুক লাইক আপনার পেট, মানে ওটা পোষা একটা প্রাণী, কিন্তু এখানে সব জায়গায় সবার সাথে যাচ্ছে। আপনার পানকো ওখানে একটা দেখলাম যে কর্মোরেন্ট, যেটা পানকড়ি পৃথিবীর একমাত্র ওখানে রয়েছে, উঠতে পারে না। আমরা জানি যে পানকড়ি উড়ে উড়ে চলে যাচ্ছে, উঠতে পারছে না। ওখানকার কচ্ছপগুলো, এই প্রজাতির কচ্ছপ পৃথিবীতে আর কোথাও নেই। ওখানকার যে পাখিগুলো রয়েছে, পাখিগুলো পৃথিবীতে আর কোথাও নেই। আর ফ্রিগেট বার্ড নামে একটা বার্ড দেখলাম, পুরোটা এই 8 দিনে আমাদের জাহাজের উপরে বিশাল বড় ডানা এভাবে দিয়ে একদম আমাদেরকে পাহারা দিয়ে মনে হয় নিয়ে যাচ্ছে, স্কট করে নিয়ে যাচ্ছে। এই যে মজার বিষয়গুলো চোখের সামনে দেখে অভিভূত। একটা ক্যাকটাসের বয়স দেখলাম 400 বছর, মানে ক্যাকটাস তো আমরা দেখিনি ওরকম ভাবে, সেখানে 400 বছরের পুরনো একটা, আমি তো 6 ফিট লম্বা একটা মানুষ, আমারও 3 ডবল লম্বা। গ্যালাপাগোস যখন আমি শেষ করে আমি কিটোতে ফেরত গেলাম, তখনই কিন্তু আমার প্ল্যান ছিল যে যেহেতু চলে আসছি আমি ইকুয়েডরে, তাহলে আমি অ্যামাজনে কেন যাব না। মানে এই জীববৈচিত্র্যতার পরিপ্রেক্ষিতে আমি চিন্তা করলাম, যেহেতু চলে আসছি, তখন আমি দেখলাম যে পৃথিবীতে 12টা দেশ মিলে অ্যামাজন তৈরি, সবচেয়ে বেশি হচ্ছে আপনার ব্রাজিলের বড়টা, ইকুয়েডরটা যাওয়াটা সবচেয়ে সোজা। তখন আমি কিটো থেকে এই অ্যামাজনে গিয়েছিলাম। অ্যামাজনে যে আমার ওখানকার লোকাল যে মানুষগুলো রয়েছে, আমরা বাংলাদেশের মানে উপজাতি বলি কিংবা আদিবাসী বলি, হোয়াট এভার আর কি, তাদের সাথে আমার দেখা হয়েছিল। সেটা ছিল চমৎকার একটা অভিজ্ঞতা। ছোট্ট একটা গ্রাম ছিল, আর অ্যামাজন তো অনেক বড়। সবচেয়ে বড় কথা যে আমরা যেদিন কিটো থেকে রওনা দিই, 10 ঘন্টা পরে কিন্তু পৌঁছেছি, এবং সেই জায়গা থেকে আমাদের একদম রিসোর্টে যেতে আমাদের 2 ঘন্টা সময় লেগেছে। এই 2 ঘন্টা যেতে যেতে অলরেডি আমরা কিন্তু অ্যানাকোন্ডা দেখে ফেলেছি, নানান প্রজাতির পাখি দেখেছি। তারপর হচ্ছে আমরা পিরানা বিশাল বড় একটা মাছ রয়েছে, সে মাছ পর্যন্ত আমরা দেখেছি। এবং ওইখানে যে একটা আমাদের প্যাকেজেরই একটা অংশ ছিল যে আমরা আদিবাসী গ্রামে যাব, গ্রামে যাওয়ার পরে তাদের সাথে খাবো, তারা যেটা রান্না করে সেই রান্না আমরা খাবো। এবং কাসাবা নামে একটা আলু আছে, সেই আলু তারা ওখানে চাষ করে, সে আলু তারা তুলে সে কাসাবাদের রান্না করে করলো, আপনার রুটি বানালো। তাদের সাথে দেখা হয়েছিল এবং চমৎকার অভিজ্ঞতা, এবং তাদের জীবনযাপন, তাদের পোশাক, যেমন আমি যেটাও নিয়ে আসছি অ্যামাজন থেকে, হ্যাঁ, যে অ্যামাজনের বিভিন্ন বিচি দিয়ে তৈরি আমার হাতের ব্রেসলেটটা আর কি। তো এই ধরনের নানান অভিজ্ঞতা আমার হয়েছে অ্যামাজনে যে। এবং সবচেয়ে বড় কথা, প্রত্যেকটা মুহূর্তে যে প্রকৃতি কত সুন্দর হতে পারে, পাখি কত যে প্রকার, ওখানে যে পাখি রয়েছে তার ভিতরে আপনারা জানেন যে আমরা ম্যাকাও পাখি, যেটা চোখের সামনে ম্যাকাও পাখির ঝাঁক চলে যাচ্ছে, এটার যে শব্দ, বিকট শব্দ, মানে অসাধারণ। মানে এটা আসলে ফিল করা যায়, অনুভব করা যায়, কিন্তু মুখে প্রকাশ করা যায় না, যেটা কি চমৎকার। বই পড়তে পছন্দ করে, আমরা বইয়ের পাতায় আসলে শুনি আসলে এই ব্যাপারগুলো। হ্যাঁ, এখন বিষয়টা হচ্ছে যে যখন আপনি সামনে থেকে এগুলো দেখলেন, তখন হয়তো আপনার কাছে আরো বেশি রোমাঞ্চকর ছিল। অপু, আমি আপনাকে একটু জানতে চাই আপনার কাছে যে জলবায়ু পরিবর্তন নিয়ে আপনি কতটুকু উপলব্ধি করেছেন আসলে? হ্যাঁ জি, এই ভ্রমণেতে আমি স্পষ্টভাবে দেখেছি। আমরা বইয়ে পড়েছি কিংবা আমরা পেপার পত্রিকায় আমরা দেখছি, কিংবা টক শোতে বিভিন্ন সময় মানুষজন বলছে সারা পৃথিবী থেকে গ্লোবাল ওয়ার্মিং এর ফলে। কারণ আসলে এই আধুনিক পৃথিবীটা, মানে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে তো পৃথিবীর অনেক কিছু আমরা নতুন আবিষ্কার করেছি, বিশেষ করে যে এসি, আমরা এসির মধ্যে বসে আছি, আমরা প্লেন চালাচ্ছি, শত শত প্লেন প্রতিদিন উড়ছে, এবং সেটা আমাদের বায়ুমণ্ডলে রয়ে গেছে। পৃথিবীতে গরম হচ্ছে, এটা কিন্তু কোনো ভুল তথ্য না, কিংবা এটা মিথ্যা কথা না, এটা হচ্ছে। এটার কারণে অ্যান্টার্কটিকা বরফ গলছে, এবং আমরা জানি যে হিমালয়েরও বরফ গলছে। পৃথিবীর সব জায়গাতে এই বরফগুলো করে পানি আসছে, এবং পানিতে নিম্ন অঞ্চলগুলো ডুবে যাচ্ছে। এটা কিন্তু বাস্তব কথা। আমরা হয়তো বা মনে করছি যে আমরা হয়তো বা হতেও পারে, না হতে পারে, বা স্বচক্ষে অ্যান্টার্কটিকা ঘুরে আসার পরে আমার যেটা উপলব্ধি হয়েছে যে এই দিনটা আসলে খুব বেশি দূরে নয়, যে যেদিন আমরা দেখব যে মালদ্বীপ ডুবে গেছে, কিংবা এই দিনটা খুব বেশি দূরে নয় যে আমাদের চিটাঙের কিংবা আমরা হাতিয়া অথবা নোয়াখালী পুরোটাই নদীতে চলে গেছে, কিংবা সমুদ্রে চলে গেছে। কারণ যত বরফ আমি দেখেছি, যেহেতু ইনামাল হকের তথ্য অনুযায়ী যে 15 বছর 20 বছর আগে উনি যখন গিয়েছিল, তখন উনি কিছুই দেখেনি, সেখানে এখন লাখ লাখ বরফের টুকরো ভাসছে। তার মানে কি, ওই বরফগুলো তো কোথাও না কোথাও ভেঙে আসছে,
যে কোটি কোটি বছরের যে বরফগুলো রয়েছে সেখান থেকে ভেঙে ভেঙে গরমের কারণে ভেঙে ভেঙে সেটা আস্তে আস্তে সমুদ্রের দিকে যাচ্ছে, দক্ষিণ মহাসাগরে যাচ্ছে। দক্ষিণ মহাসাগরে কি হচ্ছে, সেগুলো গলে যাচ্ছে, পানি বেড়ে যাচ্ছে, সেই পানিটা আস্তে আস্তে বঙ্গোপসাগরেও আসছে। মানে দিন শেষে তো পৃথিবীর ভিতরে থাকছে আর কি। তো এটা খুবই আমাদের মানে খুব বাজে একটা সাইন যে আমরা পৃথিবীটাকে ধ্বংস করে ফেলে দিচ্ছি এবং সামনে অনেক বড় বড় ন্যাচারাল ডিজাস্টার হবে, যেটা বলে আমি মনে করছি। দেখা হয় নাই চক্ষু মেলিয়া, ঘর হতে শুধু দুপা ফেলিয়া, একটি ধানের শীষের উপর একটি শিশির বিন্দু। কবি রবীন্দ্রনাথ ঠাকুরের মতো আপনারও কি খুব কাছের কোনো কিছু এখনো অদেখা থেকে কাছে? হ্যাঁ, রবীন্দ্রনাথের কথা বলে, রবীন্দ্রনাথ আমার ট্রাভেল আইকন কিংবা আইডল বলতে পারেন। রবীন্দ্রনাথ যেখানে যেখানে গিয়েছে তানভীর উপর সেখানে সেখানে গিয়েছে। আমি এর আগে রবীন্দ্রনাথ হাওয়ানাতে গেছে, রবীন্দ্রনাথ আপনার বুদাপেস্টে গেছে, আমি সেখানে গেছি। আমি শিলংয়ে তার কুঠি বাড়িতে গেছি, কালিম্পংয়ে গেছি, বহু জায়গায় গেছি। রবীন্দ্রনাথ আসলে অনেক বড় মাপের একজন ট্রাভেলার ছিল পৃথিবী। এখনো অনেক অদেখা ভবন রয়ে গেছে। যেমন পৃথিবী আমার অনেক ছোট হয়ে আসছে। 92টা দেশ আসলে বললে ভুল হবে। আমি তো আসলে কাউন্ট করি শহর হিসাবে, সেই হিসাবে সারা পৃথিবীর যেমন দক্ষিণের শেষ শহর দেখেছি, উত্তরের শেষ শহর দেখলাম, অ্যান্টার্কটিকা দেখলাম, অ্যামাজন দেখলাম। আপনার সাথে তো অনেক গল্প করে ফেললাম পৃথিবীর সব দুর্গম জায়গায়। গ্যালাপাগোস, যেমন গ্যালাপাগোস তো একটা বিশাল একটা আইল্যান্ড, যেটা আপনার একদম প্রশান্ত মহাসাগরের মাঝখানে। এটাও কিন্তু অনেক দুর্গম একটা জায়গা, যেখানে কোনো জনমানব নাই, নেটওয়ার্ক নাই, অনেক একটা রিমোট জায়গা। এখন যেটা সামনে যেটা আছে আমার, যে আমরা আফ্রিকা, আমার নেক্সট প্ল্যান হচ্ছে আফ্রিকা। আফ্রিকা মানে কি, মানে রিয়েল আফ্রিকা, মানে কেনিয়া, তানজানিয়া, যেখানে আমি মাসাই মারাতে যেতে চাই, যেখানে আপনার জাঞ্জিবারে যেতে চাই, তানজানিয়া জাঞ্জিবারে, যেখানে আপনার যে পশু পাখির যে বিভিন্ন ধরনের তাদের যে পার্কগুলো রয়েছে, যেখানে তারা বসবাস করে, জায়গাগুলো রয়েছে, গরিলা দেখতে চাই। এখন এগুলো দেখা হয়নি। মানে প্রাণীর বৈচিত্র্যের ভিতরে আমি মেনলি বেশি ফোকাসিং করেছি আমি আমার ভ্রমণ জীবনে। এবং আরেকটা জিনিস হচ্ছে মিউজিয়াম। আমি প্রচুর মিউজিয়াম ঘুরেছি, এখনও পৃথিবীর অনেক মিউজিয়াম দেখা বাকি আছে। আপনি যেটা বললেন যে আমার আসলে কি বাকি আছে মনে হয়েছে, আমার কাছে মনে হয়েছে যে আফ্রিকাটা আর একটু ভালো মতো ঘোরা উচিত আমার। আমি সেটা শুরু করতে চাই খুব শীঘ্রই, এবং আগামী মাসে হয়তোবা আমার এই প্ল্যান আছে আর কি, যে 5টি দেশ। এবং এইসব মাইগ্রেশনের সময় তাদের যে শত শত যে প্রাণীগুলো এক দেশ থেকে আরেক দেশে যাচ্ছে, আর পার্ক থেকে আরেক পার্কে যাচ্ছে, এটা দেখার অভিজ্ঞতা হবে। এটা আসলে অসাধারণ একটা অভিজ্ঞতা হবে, সেটার জন্য অপেক্ষা করছি। অপু, আসলে আমরা আপনাকে পেয়ে আপনার সঙ্গে গল্প করতে পেরে আমাদের কাছে মনে হচ্ছে যে গল্প শুনতেই থাকি, কিন্তু আমাদের সময় আসলে শেষ হয়ে এসছে। আমরা একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে আছি। আপনার কাছে আমি একটু শেষ জানতে চাই, সেটা হচ্ছে তরুণ প্রজন্মের যারা ভ্রমণ পিপাসু আছে তাদের উদ্দেশ্যে আপনি যদি কিছু বলতে চান। হ্যাঁ, তরুণ প্রজন্মদের জন্যই আমার একটাই বার্তা। দেখেন, আপনাদের উদ্দেশ্যেই এই কথাটা বলছি এই কারণেই যে আপনারাই পারবেন আগামী বাংলাদেশকে নতুন নেতৃত্ব দিতে, নতুন করে সাজাতে। আমাদের দেশটা কিন্তু ভ্রমণে অনেক পিছিয়ে আছে এখন পর্যন্ত। সারা পৃথিবীর 80% দেশের মানুষ কিন্তু ভ্রমণ করে। আপনি দেখেন পাশের দেশ নেপাল, তারা কি করছে, ভ্রমণ দিয়ে তাদের ইকোনমি রান করছে। পাশের দেশ মালদ্বীপ, পাশের দেশ শ্রীলঙ্কা, থাইল্যান্ড, ইউরোপের প্রত্যেকটা শহরে শহরে কিন্তু ট্যুরিস্ট যাচ্ছে। অথচ আমাদের দেশে আমরা কিন্তু এই যে 20 কোটি লোকের দেশ, যদি আমরা 2 লক্ষ লোক যদি ভ্রমণ করি, যে রাজশাহীর লোক আমরা চিটাগাংয়ে যাই, চিটাগাংয়ের লোক আমরা বান্দরবনে যাই, বান্দরবনের লোকগুলো যদি খুলনা আসে, আমাদের দেশে তো বিশাল অনেক কিছু আছে। আমি বলবো না যে তরুণ প্রজন্মকে যে আপনারা বাংলাদেশের বাইরে ভ্রমণ করতে যান। অনেকের সাধ্য নয়, অনেকের ছুটি নাই, অনেকের অনেক সমস্যা থাকতে পারে, কিন্তু নিজের দেশটাকে আপনাকে ভ্রমণ করতেই হবে। 64টা জেলার ভিতরে অ্যাটলিস্ট আপনি 10টা জেলা ভ্রমণ করুন না। 10টা জেলার ঐতিহাসিক জায়গাতে যান, 10টা জেলার ন্যাচারাল যে সুন্দর জায়গাগুলো যে সেইখানে যান। ভ্রমণ আপনার জীবনের একটা অংশ। আপনি যেমন ভালো খাচ্ছেন, ভালো পড়ছেন, ভালো পারফিউম ইউজ করছেন, তাই না, নিজেকে অনেক কিছু দিচ্ছেন, ঠিক সেই ধরনের ভ্রমণ আপনাকে করতে হবে। কারণ ভ্রমণ ছাড়া আপনার জীবনটা একটা জায়গায় একদম স্টাক হয়ে যায়। আপনি মানসিকভাবে বলেন, আপনার জ্ঞানের দিকে বলেন, জীবনটাকে বাঁচার আকাঙ্ক্ষা, জানার আকাঙ্ক্ষা একমাত্র ভ্রমণই পারবে। কারণ ভ্রমণ আপনি যখনই যাচ্ছেন, তখন বাংলাদেশের মধ্যে দেখেন, আপনি চট্টগ্রামে যাচ্ছেন এক ধরনের ভাষা, এক ধরনের খাবার, আবার আপনি রাজশাহীতে যাচ্ছেন এক ধরনের খাবার, এক ধরনের ভাষা। 64টা জেলায় কিন্তু আপনি 64 ধরনের ভাষা পাচ্ছেন, কালচার পাচ্ছেন, খাবার পাচ্ছেন, প্রকৃতি পাচ্ছেন, সব কিছু। এটাই বা কম কিসের?
এই জন্য আপনাদেরকে ঘরের মধ্যে বসে না থেকে আপনারা অ্যাটলিস্ট বছরে একটি শহর ভ্রমণ করুন। যদি শহর ভ্রমণ করা আপনাদের হয়ে যায়, জেলা ভ্রমণ করা যদি হয়ে যায়, অ্যাটলিস্ট পাশের দেশ ইন্ডিয়াতে যান, নেপালে যান, অ্যাটলিস্ট সার্কভুক্ত দেশগুলোর ভিতরে ভ্রমণ করেন। এটাই আমার রিকোয়েস্ট, যে আপনারা যেমন ঠিক বাড়ির, গাড়ি, ফ্ল্যাট, অথবা আপনারা চিন্তা করছেন যে ভবিষ্যতের জন্য আমাকে অনেক এফডিআর জমাতে হবে, ঠিক এরকমভাবে ভ্রমণটাকে একটু সমৃদ্ধ করুন। যে আমি 64টা জেলার ভিতরে আমি 10টা জেলা ঘুরেছি, কি 15টা জেলা ঘুরেছি, কি বাংলাদেশের বিখ্যাত এই জেলা, এই জায়গাগুলোর ভিতরে আমি এই জায়গাগুলো ঘুরেছি আর কি। এটা তরুণ প্রজন্মের কাছে আমার রিকোয়েস্ট, এবং আপনাদের সাজেশন থাকবে যে ভ্রমণ করুন, নিজের জীবনটাকে গড়ুন, সেই সাথে বাংলাদেশটাকে আর একটু বেশি করে ভ্রমণ উদ্বুদ্ধ করুন। এতে ইকোনমিক্যাল আমাদের অনেক লাভবান হবে, এবং আপনি নিজেও যখন মেন্টালি ফ্রেশ থাকবেন, দেখবেন নিজের জন্য, দেশের জন্য আরো বেশি বেশি করে কাজ করতে পারবেন। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন তানভীর অপু। তার কাছ থেকে জানছিলাম বিশ্বের এবং দেশের বিভিন্ন জায়গার অনেক তথ্য এবং পরামর্শ। আমাদের স্টুডিওতে আমরা নিয়মিত আপনাদের চেষ্টা করব নতুন নতুন মুখ নিয়ে আসতে এবং তাদের কাছ থেকে জানতে বিশ্ব এবং বিশ্বের বাইরের বিভিন্ন জায়গার তথ্য এবং পরামর্শ। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন। শুভকামনা সবসময়।